ভালো হতো, যেহেতু বিশ্ববিদ্যালয় বা আমাদের মাননীয় ডিন স্যার হয়তো বিশ্ববিদ্যালয় থেকে কোনো নির্দেশনা পেয়েছেন, যেহেতু আমরা একটু অনলাইনে পড়াচ্ছি। যাই হোক, চেষ্টা করব যত সময়টা আমরা কাজে লাগাতে পারি, বেশি সময় নষ্ট না করে। আমি সরাসরি লেকচারে চলে যাব। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কতজন জয়েন করেছি, 22 জন। এখনো অনেকেই হয়তো জয়েন করেননি। তো আমি সরাসরি লেকচারে চলে যাই, সময় বেশি নষ্ট করব না। আমি পড়াচ্ছিলাম টক্সিকোলজি চ্যাপ্টার 1, এবং সেখানে লাস্ট সময় যেটা পড়াচ্ছিলাম যে টক্সিকোলজিক্যাল যে টেস্ট, সেই টেস্টের মধ্যে অ্যাকিউট টেস্টিং, সাব ক্রনিক, ক্রনিক, এই টেস্টিং গুলি পড়াচ্ছিলাম। যতটুকু মনে হয় আমি ডেভেলপমেন্টাল, অর্থাৎ যেটা ক্রনিক টক্সিসিটি, ক্রনিক টক্সিকোলজিতে আমি এসেছিলাম। এরকম একটা গ্রাফ দেখিয়েছিলাম। যদি কেউ আমাকে ধরেই দিতে পারে সুবিধা হয়, সম্ভবত আমি এই পর্যন্ত এসেছিলাম। ক্রনিক টক্সিকোলজিক্যাল টেস্টিং এর অবজেক্টিভস কি ছিল, এবং সেখানে ডেভেলপমেন্টাল টক্সিসিটি পর্যন্ত এসেছে। তাহলে শুরু করি। স্লাইড তো চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। তো ডেভেলপমেন্টাল টক্সিসিটি এটা একটা ক্রনিক টক্সিকোলজিক্যাল টেস্ট, আমরা নাম দেখে বুঝতে পারছি। ইভেন এই টেরাটোজেনিক যে ইফেক্ট গুলো অথবা রিপ্রোডাক্টিভ যে টক্সিকোলজি, এগুলো কিন্তু ডেভেলপমেন্টাল টক্সিকোলজির মধ্যেই পড়বে। তো ডেভেলপমেন্টাল টক্সিকোলজি আমি যদি সংক্ষিপ্ত আকারে এট এ গ্ল্যান্স বিষয়টা দেখার চেষ্টা করি, তাহলে সাধারণত এই টেস্ট গুলো করা হয় অ্যানিমেলের মধ্যে, প্রেগনেন্ট ফিমেলের মধ্যে। প্রেগনেন্সি তো ফিমেলেই হবে। সাধারণত 20 থেকে 24 পর্যন্ত অ্যানিমেল নেওয়া হয়। স্টিল হাই, কারণ 20 থেকে 24টা অ্যানিমেল, সেটা হতে পারে র্যাট, হতে পারে হায়ার অ্যানিমেল। এবং এই ধরনের প্রেক্ষাপটে কোন একটা ড্রাগ অথবা কেমিক্যাল অথবা কোনো টক্সিকোলজিক্যাল উপাদান অথবা জেনোবায়োটিক্স, যেগুলো মানুষের মানুষ এক্সপোজড হতে পারে, সেগুলো নিয়ে কাজ করার জন্য যদি ডেভেলপমেন্টাল টক্সিকোলজিক্যাল ডিজাইন করা হয়, তাহলে অ্যানিমেলের সংখ্যা হবে 20 থেকে 24টা। এই ক্ষেত্রে কন্ট্রোল থাকতে হবে। আমরা নিশ্চয়ই অনেকে গবেষণা করেছি। কন্ট্রোল কি? কন্ট্রোলটা হলো আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি, যে ট্রিটমেন্ট গ্রুপের মধ্যে কোনো পরিবর্তন, আমাদের একই ধরনের সাবজেক্ট থাকতে হবে যেখানে আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট দিব না, অর্থাৎ সেটা হবে একটা কন্ট্রোল। তার সাথে কম্পেয়ার করা যে পরিবর্তনগুলো, কারণ পরিবর্তনগুলো কি হচ্ছে সেটা বুঝতে গেলে একটা গ্রুপ লাগবে যেখানে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল লাগবে। আর ডোজ লেভেলটাও অন্তত 3টা ডোজ লেভেল লাগবে, একটা ডোজ না। অনেক সময় ডোজ টাইট্রেশনের প্রয়োজন হতে পারে, সেটা অ্যানিমেল টক্সিকোলজিতে যাওয়ার আগেই ল্যাবরেটরিতে সেল লাইনে অথবা অন্য কোনো ইনভিট্রো মেথডে আমাদের ডোজ টাইট্রেশনের প্রয়োজন হতে পারে। ডোজ টাইট্রেশন আসলে নাম দেখেই বোঝা যাচ্ছে, অর্থাৎ আহ, একেবারে অল্প ডোজ থেকে শুরু করে ধীরে ধীরে মাত্রাটা বাড়িয়ে ঠিক কতটুকু বাড়ানো যায়, ঠিক কত মিনিমাম, এটাকে বলা হয় মানে লোয়েস্ট ইফেক্টিভ, লোএল বলা হয়, LOEL, লোয়েস্ট অবজারভেবল ইফেক্টিভ, এফিকেসি আর কি, ইফেক্টিভ লেভেল, লোয়েস্ট অবজারভেবল। তো এইরকম একটা জায়গা থেকে ধীরে ধীরে বাড়াতে হবে। আমি ওই জায়গায় নাই গেলাম, তবে ধরে নিলাম আমাদের 3টা ডোজ লাগবে, একটা লো, একটা মাইল্ড এবং একটা হাই ডোজ লাগবে। কিভাবে দেওয়া হবে? সাধারণত ওরালি দেওয়া হয়।
যে কোনো প্রেফারেবল ওয়ে হলো ওরাল। কিন্তু অ্যানিমেল যদি অনেক সময় ওরালি না গ্রহণ করে, অথবা অথবা যে পরিমাণ আমি ডোজ দিতে চাচ্ছি তার তারতম্য হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে দিতে হবে ওরো গ্যাস্ট্রিক টিউব, অথবা কোনো ডার্মাল ইনজেকশন, অথবা ইনহেলেশন, বা অন্য কোনো উপায়ে দিতে হবে। এক্সপোজার পিরিয়ডটা কতটুকু হবে? সাধারণত র্যাটের মধ্যে বেশি এক্সপেরিমেন্ট গুলো করা হয়, এবং সেগুলো সাধারণত আহ 5 থেকে 20 দিন, ওদের যে জেস্টেশনাল পিরিয়ড, মোটামুটি 5 থেকে 20 দিন পর্যন্ত এক্সপোজার করা হয়। প্রতিদিন একবার দিয়ে টার্মিনেশনটা করা হয়, যে যখন এক্সপেক্টেড ডেলিভারি হবে, ধারণা করা হচ্ছে যে বাচ্চা দিবে, ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত এটা দেয়া হয়। তাহলে আমরা একটু দেখি ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্সটা নিজেরা পড়লে বোঝা যাবে যে কেন এই টেস্ট গুলো করা দরকার। অবশ্যই এটার কারণ হলো যে কোন একটা ড্রাগ যখন মানুষ ব্যবহার করবে, কারণ সেগুলো মানুষের ডেভেলপমেন্টাল এবং মানুষের রিপ্রোডাক্টিভ ফিজিওলজির উপর এটার ভূমিকা থাকতে পারে। এজন্য আমরা পরীক্ষার জন্য যদি পড়ি, যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্টাল টক্সিকোলজিক্যাল স্টাডি, একটা হলো যে প্রোটেক্টস দ্য হেলথ অফ দ্য ফিটাস অ্যান্ড নিউবর্ন, identifies teratogenic and embryo toxic agent, assessment of the maternal toxicity and influence on fetal health, ensures safe drug in pregnancy। এটা মানে মানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রেগন্যান্সিতে ক্যাটাগরি করা হয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি, আমার ধারণা তোমরা সবাই জানো যে প্রেগন্যান্সি ক্যাটাগরি প্রত্যেকটা ড্রাগেরই মোটামুটি আইডেন্টিফাই করা আছে। প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, বি, সি, ডি এবং এক্স আছে। এক্স, এক্স মানে ওটা দেওয়াই যাবে না প্রেগন্যান্সিতে। তো এটা হলো প্রেগন্যান্সিতে একটা ড্রাগ কতটুকু নিরাপদ। যেমন আমি যতটুকু জানি, প্যারাসিটামল প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্ভবত বি। তারপর হলো প্যান্টোপ্রাজল প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। তো এরকম আবার প্রেগন্যান্সি ক্যাটাগরি সি অনেক ড্রাগ আছে। তো প্রেগন্যান্সি ক্যাটাগরি এ হলো সাধারণত ভিটামিন এবং সাপ্লিমেন্ট গুলো প্রেগন্যান্সি ক্যাটাগরি এ। তো যাই হোক, প্রেগন্যান্সির সময় এই ড্রাগ গুলো সতর্কতার সাথে দিতে হবে, এবং জানতে হবে কোন ক্যাটাগরির মধ্যে আছে, এবং ওই ক্যাটাগরি নির্ধারণ করতে গেলেও কিন্তু এই ডেভেলপমেন্টাল টক্সিকোলজিক্যাল স্টাডি করতে হবে। একটা হলো NOAEL, যেটা নো অবজার্ভ অ্যাডভার্স ইফেক্ট লেভেল, আর LOEL হলো লোয়েস্ট অবজার্ভ অ্যাডভার্স ইফেক্ট লেভেল। এটা ডেভেলপমেন্ট প্রসেসে এগুলো নির্ধারণ করা হয়। আর অবশ্যই রেগুলেটরি পারপাসেও দিতে হবে, কারণ যখন কোনো একটা ড্রাগ মার্কেটে যায়, অথবা কোনো একটা ড্রাগ ক্লিনিক্যাল ট্রায়ালে যায়, তাহলে অবশ্যই তার টক্সিকোলজিক্যাল অ্যানিমেল টক্সিকোলজি স্টাডি, যেগুলোকে বলা হয় প্রি ক্লিনিক্যাল স্টাডি, এগুলোর রেগুলেটরি পারপাসেও কিন্তু ব্যবহার করতে হবে। যেন আমাদের দেশে রেগুলেটরি অথরিটি হলো DGDA, FDA হলো আমেরিকা, EMA ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি, এটা হলো ইউরোপীয় বিষয়গুলো দেখে। কাজে ওই সকল ক্ষেত্রেও আমাদের ক্রনিক টক্সিকোলজিক্যাল স্টাডি লাগবে। আর হলো সাপোর্টস লং টার্ম ডেভেলপমেন্টাল মনিটরিং। এই জায়গায় আমি সময় ব্যয় করতেছি না, আমরা একটা রিপ্রোডাক্টিভ টক্সিসিটিতে সরাসরি একটা পিক্টোরিয়াল বা ইলাস্ট্রেশন দেখাচ্ছি। খুবই সিম্পল। হয়তো দেখে মনে হচ্ছে যে এতগুলো ইঁদুর কোথা থেকে আসলো, ব্যাপারটা এরকম না। আমরা প্রথম দিকে খেয়াল করি, সাধারণত এই ডেভেলপমেন্টাল অথবা রিপ্রোডাক্টিভ টক্সিসিটি র্যাটেই করা হয়। আমরা র্যাট নিয়ে মাইসেও করা যায়, একেবারে প্রাথমিকভাবে মাইসে করা হয়। সেটা কিভাবে করা হচ্ছে আমরা যদি একটু দেখি। ধরে নিলাম একটা টেস্ট কেমিক্যাল, এটা ড্রাগ হতে পারে, এটা কোনো টক্সিক কম্পাউন্ড হতে পারে, একটা এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে, পলিউটেন্ট হতে পারে। তাহলে এইগুলো সাধারণত প্রেগন্যান্ট র্যাটকে এই ওষুধটা দেওয়া হয়। বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, একটা হলো ওরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে দেওয়া যেতে পারে। কারণ যদি আমরা ডোজটাকে ইউনিফর্মিটি করতে চাই, সমান পরিমাণ ডোজ একটা নির্দিষ্ট সমান পরিমাণে, তাহলে ওরোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করাটা বেটার। তো এখানে পিক্টোরিয়ালি দেখানো হয়েছে ড্রপ, বোঝানোর জন্য যে আমরা এই টেস্ট কেমিক্যাল যখন প্রেগন্যান্ট ব্যাটকে দিচ্ছি, আমরা দুটো ঘটনা ঘটতে পারে। আমরা উপরের যেটা দেখাচ্ছি, এটা এক ধরনের এক্সপেরিমেন্ট, দুটো এক্সপেরিমেন্টই করতে হয়। এবং নিচে হলো বি। এতে কি হচ্ছে ছবি দেখেই বোঝা যাচ্ছে যে আমরা র্যাট অথবা মাইসকে
মোটামুটি 20 দিন বা 21 দিন যদি আমরা এই কোনো একটা কেমিক্যালের এক্সপোজার দেই, সাধারণত ওরা ওই 20-21 দিনের মধ্যেই বাচ্চা ওরা দেয়। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রেগন্যান্সি পুরো পিরিয়ডে এই ড্রাগটা দিতে হবে। অনেকগুলো গ্রুপ করতে হবে, একটা লো ডোজ, একটা মিডিয়াম ডোজ, একটা হলো হাই ডোজ। তার মানে অনেকগুলো গ্রুপ থাকবে, 3টা গ্রুপ। এবং সেই ক্ষেত্রে টেস্ট এক্সপোজার থাকতেই হবে, মানে কেমিক্যাল গুলো আমরা দিতেই থাকবো। এবং বাচ্চা প্রসবের আগ আগ পর্যন্ত কিন্তু আমরা একটা রিসার্চ আমরা করতে পারি যে না, তাদের পুরো জেস্টেশনাল পিরিয়ড, বাট তারা তখনো ডেলিভারি দেয়নি। তাহলে ওই গ্রুপেও এক ধরনের এক্সপেরিমেন্ট হবে। সেই এক্সপেরিমেন্টে যেটাকে বলা হয় ইউথ্যানেসিয়া অ্যান্ড নেক্রপসি। এই যে দুটো টার্ম, একটা হলো ইউথ্যানেসিয়া অ্যান্ড নেক্রপসি। ইউথ্যানেসিয়া হলো তাদেরকে মেরে ফেলার যে প্রক্রিয়া, তাদের অ্যানেস্থেসিয়া দিয়ে বা উম, মানে মানে কি বলা যায়, যে পেইনলেস মৃত্যুটা তাদের নিশ্চিত করতে হবে যেন। এটা অ্যানিমেল রাইটের মধ্যেও আছে, অ্যানিমেল ওয়েলফেয়ারের মধ্যেও আছে, যে কিভাবে অ্যানিমেলদেরকে ট্রিট করতে হবে। তো সেখানে এক্সপেরিমেন্ট আমাদের দেখা দরকার যে মায়ের পেটের ভেতরে বাচ্চার গ্রোথের পরিবর্তনটা আমরা দেখব বিফোর ডেলিভারি। তাহলে সেই ক্ষেত্রে তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে মেরে ফেলতে হবে। আর নেক্রোপসি হলো পোস্টমর্টমের মতো, অর্থাৎ আহ, তার ডিসেকশন করে দেখতে হবে কি কি ধরনের পরিবর্তনটা হলো। সেটা মাইক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক এবং বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল অ্যানালাইসিসও এর মধ্যে পড়বে। আর দ্বিতীয় ঘটনাটা হলো বাচ্চা প্রসব করতে দিতে হবে। তাহলে আমরা 2 ধরনের রিপোর্ট পাবো। প্রথমটা এক ধরনের রিপোর্ট, দ্বিতীয়তে হলো যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করলো ন্যাচারাল ডেলিভারির মাধ্যমে, সেই বাচ্চাদের আহ, মধ্যেও কিন্তু আমরা ওই কেমিক্যাল গুলো, কারণ তার শরীরে তো অলরেডি টক্সিসিটি হওয়ার কথা, নাও হতে পারে। তো আমরা টেক্সট এক্সপোজার কিন্তু থাকতেই থাকবে 21 দিন পর্যন্ত, আগেরটাও 21 দিন, পরেরটাও 21 দিন, কিন্তু ন্যাচারাল ডেলিভারিটা আমরা হতে দিব। ন্যাচারাল ডেলিভারি হওয়ার পরে যেটা হবে, যে অফস্প্রিং গুলো বেঁচে রইলো মারাও যেতে পারে। তাহলে তাদের ডেভেলপমেন্টাল, মানে অর্থাৎ পোস্ট নাটাল ডেভেলপমেন্টটা আমরা খেয়াল করবো, যে তার একেবারে ছোট বয়সের বাচ্চা থেকে শুরু করে ধীরে ধীরে তারা গ্রোয়িং ফেজে কোন কোন ধরনের পরিবর্তন হয়। ব্যাপারটা যদিও অ্যানিমেলদের জন্য অস্বস্তিকর, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এতগুলো যে ড্রাগ মার্কেটে আছে, প্রত্যেকটা ড্রাগ যখন আবিষ্কৃত হয়েছিল, প্রথম প্রথম যখন মার্কেটে এসেছে, তার আগে কিন্তু অসংখ্য অ্যানিমেলকে অ্যানিমেলের আত্মাহুতি বলা যেতে পারে, তারা নিজের আত্মাহুতি দেয় নাই, তাদেরকে বাধ্য করা হয়েছে। এবং তাদের স্যাক্রিফাইসের কারণে আমরা আজকে হয়তো অনেক উন্নত মানের ড্রাগ গুলো আমরা দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা ধারণা দিলাম যে কিভাবে অ্যানিমেল রিপ্রোডাক্টিভ টক্সিসিটি টেস্ট করা হয়। যদি পরীক্ষায় আসে একটু লেখার চেষ্টা করতে হবে। ইঁদুর আঁকতে গিয়ে অনেক সময় ইঁদুর দেখতে ব্যাঙের মতো হয়ে যেতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার, একটা লেজ লাগিয়ে দিলেই হলো। আর সাধারণত ছবি আঁকলে, ইলাস্ট্রেশন দিলে ছবির নিচে লিখে দিতে হয় যে ফিগার অমুক, ফিগার সামথিং, তাহলে বিষয়টা বোধগম্য হবে। তা আমি একটু পরের দিকে চলে যাই, যে মেকানিজম টক্সিসিটি ফ্রম জেনোবায়োটিক্স। আমরা এতক্ষণ তো জানলাম যে কি কি ধরনের টক্সিসিটি টেস্ট করা হয়। যদি টক্সিক কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে আসলে এই টক্সিসিটি হয় কিভাবে, কিভাবে হয়? অবশ্যই সেলুলার পরিবর্তন হয়। সেই সেলুলার পরিবর্তনগুলো কি কি সেটা আমরা এখন দেখবো, যে হোয়াট আর দ্য মেকানিজম অফ টক্সিসিটি ফ্রম জেনোবায়োটিক্স। সাধারণত এই আমরা এখানে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোন একটা টক্সিসিটি শো করতে গেলে অবশ্যই সেই ড্রাগ যে জায়গায় টক্সিসিটি তৈরি করবে সেখানে যেতে হবে, মানে ডেলিভারি যেতে হবে। যদি এমন হয় যে আমরা ধরলাম ফুসফুসে টক্সিসিটি, তাহলে ফুসফুস পর্যন্ত ড্রাগটা তো যেতে হবে, ডেলিভারি তো হতে হবে কাজে। এবং এই ডেলিভারিটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। হ্যাঁ, ওখানে ফুসফুস পর্যন্ত যেতে নানা ধরনের পরিবর্তন হয়ে যেতে পারে, অথবা কোনো একটা স্টমাক পর্যন্ত যেতে পরিবর্তন হতে পারে, অথবা কোনো একটা অর্গান, ধরুন লিভার কথা যদি মনে করি যে লিভার টক্সিসিটি দেখবো, তাহলে লিভার পর্যন্ত যেতে
সেই ড্রাগের নানা ধরনের পরিবর্তন হতে পারে, তার অ্যাবজর্পশন হতেও পারে, নাও হতে পারে। ইভেন বাইপাস, হেপাটিক বাইপাস যে আহ, যেটা হয় যে অনেক সময় সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই ড্রাগগুলো হেপাটোপোর্টাল সিস্টেমের মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। কাজে এই মেকানিজম অফ টক্সিসিটি স্টার্টিং ফ্রম দ্য ডেলিভারি অ্যান্ড দেন তোমার সেলুলার ডিসরেপিয়ার, অর্থাৎ ডেলিভারি টু দ্য টক্সিক্যান, এবং সেখানে যেতে হবে, যাওয়ার পরে ইন্টারাকশন করতে হবে কার সাথে, যে মলিকুল যে অর্গানের ক্ষতি করবে, যে টার্গেট মলিকুল ক্ষতি হবে, তাহলে ওই অর্গানের সাথে বা ওই টার্গেট মলিকুলের সাথে তো ইন্টারাকশন হতে হবে। ইন্টারাকশন নাও হইতে পারে, মানে কিছু কিছু কেমিক্যাল আছে ইন্টারাকশন হয়, কেউ করে না। দেন ইন্টারাকশন যখন হবে, এই হওয়ার কারণে একটা ডিসফাংশন হবে। আর যখন এই ডিসফাংশন হবে, আমাদের কিন্তু শরীরের অ্যাডাপ্টেশন হয়। আমাদের আমরা প্রতি মুহূর্তে অসংখ্য স্ট্রেসফুল কন্ডিশনের সম্মুখীন আমরা হচ্ছি, আমরা টের পাই না। হ্যাঁ, আমরা সেন্স করি না, আমাদের শরীর কিন্তু প্রতি মুহূর্তে অসংখ্য ইনসাল্টের সম্মুখীন হচ্ছে। আমরা নানা ধরনের কেমিক্যাল কম্পাউন্ড খেয়ে ফেলতেছি, আমরা জেনে না জেনে। তারপর হলো প্রসেস যে ফুড স্টাফ যেগুলো আছে, ইভেন জুস বলি, কোনো ড্রিঙ্কস বলি, অথবা ফাস্ট ফুডের খাবার বলি, সেখানে যে কি মেশানো হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু জানি না। তাদের নানা ধরনের টক্সিসিটি আমাদের শরীরে যাচ্ছে এবং সেল অ্যাডাপ্ট করতেছে। তো সেই অ্যাডাপ্ট করে, অ্যাডাপ্টেশন কিন্তু সার্ভাইভাল মেকানিজম, কিন্তু অ্যাডাপ্টেশন কিন্তু সবসময় ভালো কিছু হবে তা কিন্তু না। হ্যাঁ, সার্ভাইভাল হয়তো হয়, কিন্তু ইন দ্য লং রান বাঁচানো যায় না। তো সেলুলার অ্যাডাপ্টেশন আমি পড়িয়েছি কি না, আমি তো পড়াই নাই, বা তোমরা যদি পড়ে থাকো ভালো হতো। যেমন সেলুলার অ্যাট্রফি, ডিস্ট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, এরকম কিছু টার্ম আছে। অল আর কিন্তু সেলুলার অ্যাডাপ্টেশন। তো যাই হোক, অ্যাডাপ্টেশন হয় কখন, যদি রিপেয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট না হয়। এখন রিপেয়ার আবার কি? রিপেয়ার হলো যে আমাদের শরীরে যত ধরনের প্রবলেম হয় না কেন, সেটা কিন্তু রিপেয়ার হয়। আমি চাইবে না চাই, আমার শরীর সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবে। যদি রিপেয়ার করতে পারে, তাহলে সেই যে টক্সিক্যান্ট আমার শরীরের ভেতরে গিয়েছিল, আলটিমেটলি কিন্তু আমি সার্ভাইভ করব। আর রিপেয়ার কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতেও পারে, যে রিপেয়ার হলো না, তাহলে কিন্তু ক্যান্সার হবে, না হয় সেলুলার কোনো ড্যামেজ হবে, না হয় মানুষ মারা যাবে। তো আমরা একটু একটা একটা করে দেখি, যে পুরো বিষয়টা যদি আমি একটা ইলাস্ট্রেশনে দেখাতে চাই। এই যে টক্সিসিটি, তাই না, আলটিমেটলি আমরা পড়তেছি টক্সিসিটি। এই টক্সিসিটি এর সাথে কোন কোন ফ্যাক্টর যেগুলো আমার মেকানিজমের সাথে সম্পর্কিত, সেটা আমি ছবির আঁকিয়ে দেখিয়েছি কিছুক্ষণ আগে, যেটা বললাম সেটাই। কিরকম? আমার টক্সিক্যানটা ডেলিভারি হতে হবে, কোথায় ডেলিভারি হতে হবে? আমার যেখানে টক্সিসিটি হবে সেখানে। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, এভরি টার্ম ইজ রিলেটেড উইথ দ্য ডেলিভারি। অর্থাৎ ফার্মাকোকাইনেটিক প্রপার্টি গুলো কিন্তু ডেলিভারির সাথে সম্পর্কিত। 2 নম্বর হলো, যদি সেই টক্সিক্যানটা এই ফার্মাকোকাইনেটিক প্যারামিটার ক্রস করে, এগুলোকে মানে এগুলোর মাধ্যমে অর্গান পর্যন্ত, অর্থাৎ টার্গেট অর্গান কিন্তু অনেক কিছু হতে পারে। সে কোনো আয়ন চ্যানেল হতে পারে, কোনো রিসেপ্টর হতে পারে, কোনো এনজাইম হতে পারে, কোনো সেলুলার উপাদান হতে পারে, সেল কম্পোনেন্ট হতে পারে, সেলুলার কোনো অর্গানিল হতে পারে। হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য টার্গেটের সাথে কিন্তু একটা ইন্টারাকশনটা হবে। তো সেই ইন্টারাকশন হতে পারে যে কোভ্যালেন্ট বন্ডিং হতে পারে, সেখানে অ্যাডাক্ট মানে অ্যাডিশন হতে পারে, সেখান থেকে কোনো ধরনের গ্রুপের পরিবর্তন হতে পারে। তাহলে কি হবে? সেলুলার ডিসফাংশন হবে। এখন সেলুলার ডিসফাংশন তো অনেক হতে পারে। আমরা মোটামুটি দুটো বিষয় বলতে পারি, যেটা আমরা মেকানিজম করতেছি। একটা হলো যে সেলুলার যে মেইনটেনেন্স যেটা আছে, সেলুলার মেইনটেনেন্স এ প্রবলেম হতে পারে, এবং সেলুলার সিগন্যালিং এ প্রবলেম হতে পারে। কারণ আমাদের কিন্তু সেল সিগন্যালিং প্রতিনিয়তই হচ্ছে। এই সেল সিগন্যালিং হয় বলেই ফিজিওলজিক্যাল ঘটনাগুলো ঘটতে থাকে। এবং আম, আমরা যেটা হয় যে আমাদের কোষের ভেতরে নানা ধরনের ফাংশন হয় সেল সিগন্যালিং এর কারণে। ইভেন সেল সিগন্যালিং এর যদি কোনো ধরনের তারতম্য হয়, তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাব। কোষের ভেতরে কোনো সেল সিগন্যালিং এর তারতম্য হলে সেটা অসুস্থ হয়ে যাব।
এবং সেল সিগন্যালিং এর পুরো বিষয়টা, সেলের একটা মেইনটেনেন্স এর বিষয় আছে। কোষ সবসময় তার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো আছে সবকিছু মিলিয়েই কোষের একটা মেইনটেনেন্স হয়। তো এই পুরো বিষয়ে যখন ডিসফাংশন হয়ে যাবে তাহলে কিন্তু টক্সিসিটি শো করবে। আরেকটা ব্যাপার হলো, যখন ডিসফাংশন শুরু হয়, ইন দ্য মিন টাইম রিপেয়ার প্রসেসও কিন্তু আমাদের কোষ করে। যেমন সিম্পল একটা উদাহরণ দেই, মূলত ড্যামেজ কিন্তু হয় অধিকাংশ ক্ষেত্রে আমাদের ডিএনএ ড্যামেজটা কিন্তু বেশি হয়। তো ডিএনএ ড্যামেজ কিভাবে হয়? আমরা যদি আন্ডারগ্রেডে পড়ে থাকি, ডিএনএ ড্যামেজ হলো, ডিএনএ মধ্যে আছে কি? ডিএনএ এর মধ্যে আছে হলো ডিএনএ বেস, এবং বেজের সাথে একটা সুগার যুক্ত থাকে, আর সুগারের সাথে ৩ নাম্বার পজিশনে এবং ৫ নাম্বার পজিশনে ফসফেট থাকে। এটা আমরা মোটামুটি জানি। তাহলে এই যে ডিএনএ, যেটা যেখানে ডিএনএ বেস, সুগার এবং ফসফেট, এগুলো মিলিয়ে এদেরকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইড গুলো অসংখ্য নিউক্লিওটাইড পলিমারাইজেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় অলিগোনিউক্লিওটাইড, এটাই হলো ডিএনএ। এগুলোই হলো তোমার আমাদের ক্রোমোজোম। তাহলে এই যে ডিএনএ এর এই বেজের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে। কিভাবে? কারণ বেজের মধ্যে কোনো অক্সিডেশন হয়ে যেতে পারে, বেজের মধ্যে কোনো মিথাইল গ্রুপ চলে আসতে পারে, বেজের মধ্যে কোনো অ্যালকাইলেটিং এজেন্ট এসে বেজের সাথে রিঅ্যাকশন করে ফেলতে পারে। তাহলে ডিএনএ বেজে যদি কোনো ধরনের মডিফিকেশন হয়, ইভেন আলট্রা ভায়োলেট রেডিয়েশনের মাধ্যমে কিন্তু ডিএনএ বেজের পরিবর্তন হতে পারে, বা কোনো জায়গায় রেডিয়েশনের মাধ্যমে হতে পারে। যেমন আমাদের ডায়াগনস্টিক সেন্টারে যে আমরা টেস্ট করি, এক্স-রে থেকে শুরু করে ইভেন নানা ধরনের ইমেজিং এ নানা ধরনের রে ব্যবহার করা হয়। তো আমরা ধরে নেই যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে হয়তো রিকমেন্ডেড ভ্যালু গুলোই ব্যবহার করা হয় ইমেজিং বা কোনো ধরনের অ্যানালাইসিসে, কিন্তু যদি ওখানে বেশি পরিমাণ কোনো কারণে যে রেডিয়েশন যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের টিস্যুর লেভেলের ক্ষতি হবে। তো এই জায়গাটা আমার কাছেও খুব কনসার্ন মনে হয়। আমাদের দেশে টেকনিশিয়ানরা যেভাবে এক্স-রে বা অন্যান্য জিনিসগুলো করে হয়তো সঠিক, কিন্তু সন্দেহ থাকার কিন্তু এখনো সুযোগ আছে। তো সেই রেডিয়েশন, দে ক্যান অলসো প্রমোট সেলুলার ড্যামেজ, আমাদের ডিএনএ ড্যামেজ হতে পারে। ডিএনএ ড্যামেজ এমনিতেও হয় যদি ক্যান্সার ট্রিটমেন্ট দেওয়া হয়। যারা ক্যান্সার পেশেন্ট, যাদেরকে আমরা ক্যান্সারের ড্রাগ দিচ্ছি, ক্যান্সার ড্রাগ ক্যান কজ ডিএনএ ড্যামেজ, যাতে সেল রিপ্লিকেশন না হয়, সেলের ডিভিশন যাতে আমরা বন্ধ করতে পারি। কিন্তু এতে ক্ষতিও আছে। আমরা ক্যান্সার থেরাপি যদি আমরা করে থাকি, তাহলে আমরা জানি যে ক্যান্সারের যে ডিভাইডিং যে কোষগুলোকে আমরা অ্যাটাক করি, অন্যান্য ডিভাইডিং কোষগুলো আক্রমণের শিকার হয়ে যায়, এবং যার কারণে টক্সিসিটি গুলো বেশি হয়। তো যাই হোক, আমি রিপেয়ারে চলে আসি। আমাদের ডিএনএ যদি কোনো ধরনের ড্যামেজ হয়, সেটা বেজের কারণে ড্যামেজ হতে পারে। ইভেন ডিএনএ এর মধ্যে কিন্তু বেস পেয়ারিং হয়। আমরা জানি যে অ্যাডেনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এদের বেস পেয়ারিং হয়। কিন্তু ডিএনএ কিন্তু মাঝে মাঝে ভুল করতে পারে। সাধারণত 10,000 বেস পেয়ার পর পর ডিএনএ সিনথেসিস করার পর একটা করে ভুল করে। কিন্তু এই ভুলটা আমাদের আবার ডিএনএ পলিমারেজ যে এনজাইম আছে, এই পলিমারেজ এনজাইমের প্রুফ রিডিং ক্ষমতা আছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। যদি এই প্রুফ রিডিং ক্ষমতা না থাকতো, তাহলে আমরা প্রতিনিয়তই আমাদের ক্যান্সার হয়ে যেত এবং আমরা খুব বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, আমাদের ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা আছে, তবে আরএনএ পলিমারেজের কিন্তু প্রুফ রিডিং ক্ষমতা নাই। যার কারণে ওই যে আরএনএ ভাইরাসের কিন্তু খুব দ্রুত মিউটেশন হয়। এই যে কোভিড-19 ভাইরাস হঠাৎ কোথায় পালাইলো, ব্যাপারটা হলো তার মিউটেশন হয়ে গেছে, কারণ তার তো আরএনএ ভাইরাস। তো যাই হোক, ওগুলো ভিন্ন ইস্যু। আমরা রিপেয়ারে চলে আসি, যে ডিএনএ রিপেয়ার বা সেলুলার যে বিভিন্ন ধরনের রিপেয়ার, এই রিপেয়ার যদি ডিসরিপেয়ার হয়ে যায়, অর্থাৎ রিপেয়ার যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু টক্সিসিটি হবে। কাজেই আমরা যদি বলতে চাই যে মেকানিজম অফ টক্সিসিটি ফ্রম এনি জেনোবায়োটিক্স, এটা এক কথায় একটা বিষয় নিয়ে আলোচনা করলে হবে না, আমাদের পুরো বিষয়টাই বলতে হবে। এন্ড পুরো বিষয়টা বলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায়, আমি আর সেদিকে যাব না। খুব সংক্ষিপ্ত আকারে আমি একটু এই ছবির মাধ্যমে দেখাই। যদি প্রথমে বলি যে ডেলিভারি অফ দ্য টক্সিক্যান্ট টু দ্য টার্গেট সাইট, তাহলে এই ছবির মাধ্যমে আমরা যেটা বুঝতে পারবো যে একটা
কেমিক্যাল কম্পাউন্ড যদি আলটিমেট কোনো টার্গেটে কোনো টক্সিক্যান্ট যদি কোনো কাউকে টার্গেট করে, কারণ এক একটা মলিকুলে কিন্তু এক এক টার্গেট হতে পারে। যেমন প্রোটিন টার্গেট হতে পারে, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ম্যাক্রোমোলিকুলার, হোয়াট এভার দ্য টার্গেট সাইট, দ্যাট কেমিক্যাল মাস্ট হ্যাভ টু রিচ দেয়ার। কিভাবে যাবে? ইট ডিপেন্ডস অন দি টাইপ অফ দ্য এক্সপোজার। এখন সেই ক্ষেত্রে আম এটা অ্যাবজর্পশন হতেও পারে, নাও হতে পারে। কাজেই এটা কিন্তু নির্ভর করবে যে অ্যাবজর্পশনটা আসলে হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় কি যে অ্যাবজর্পশন হওয়ার আগেই প্রি-সিস্টেমিক এলিমিনেশন হয়ে যেতে পারে। দেন ডিস্ট্রিবিউশন হতে পারে, নাও হতে পারে, রি-অ্যাবজর্পশন হতে পারে, অথবা সেটা এক্সক্রিশন হয়ে যেতে পারে। টক্সিসিটি তৈরি হতেও পারে, টক্সিসিটি তৈরি হওয়ার আগেও ডিটক্সিফিকেশন হতে পারে। কারণ আমাদের অনেক উপাদান আছে আমাদের শরীরের মধ্যে, তারা কিন্তু এই জেনোবায়োটিকের সাথে বাইন্ড করে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারে। আমাদের মনে হয় আরেকটা চ্যাপ্টার আছে, এটাকে বলা হয় বায়ো ট্রান্সফরমেশন অফ জেনোবায়োটিক্স। তো বায়ো ট্রান্সফরমেশনে কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে। এখানে আমি আর বেশি সময় ব্যয় করব না। এখন যদি চলে আসি, তাহলে আমরা ধরে নিলাম যে টক্সিক কম্পাউন্ডটা আমাদের টার্গেট সাইটে গেল। গেলে কি হবে? গেলে তোমার রিঅ্যাকশন হবে। কি ধরনের রিঅ্যাকশন হবে? যে তাদের সাথে সেলুলার ডিসরেগুলেশন হবে। আমরা ছবির মাধ্যমে একটু দেখি, টেক্সট গুলো সহজ আছে, ওগুলো নিজেরা পড়লে হবে। তাহলে সেলের ভেতরে দুই ধরনের ডিসরেগুলেশন হতে পারে। একটা হলো যেটা সেলুলার সিগন্যালিং ডিসরেগুলেশন, এবং সেলুলার মেইনটেনেন্স এর ডিসরেগুলেশন, যেটা আমি প্রথম দিকে ছবিতে আমি বিষয়টা বুঝিয়েছিলাম। তবু আমরা যদি একটু ভেতরের দিকে বোঝার চেষ্টা করি, তাহলে আসলে ঘটনাগুলো কি। সেলের সিগন্যালিং এর মধ্যে, সিগন্যালিং তো জিন এক্সপ্রেশনও কিন্তু এক ধরনের সিগন্যালিং। যেমন বোঝাবো কিভাবে? জিন এক্সপ্রেশন হলেই কিন্তু কোনো না কোনো একটা প্রোটিন তৈরি হয়। আমরা ধরে নিলাম যে আমাদের আহ, আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল, এখন ইনসুলিন তৈরি হওয়া দরকার। তাহলে এটা তো এক ধরনের সিগন্যালিং। তাহলে তাহলে কি হবে? ইনসুলিন তৈরি করে কে? ইনসুলিন তৈরি করবে হলো, আমরা জানি যে প্যানক্রিয়াসের বিটা সেল। তা বিটা সেল ইনসুলিন কেন বানাবে? বুঝলাম যে তাদের একটা সিগন্যাল গেল, তারা বুঝলো যে ইনসুলিন বানাইতে হবে। তো ইনসুলিন কোথা থেকে বানাবে? বিটা সেল কোথা থেকে বানাবে? তাহলে এই যে ইনসুলিন, ইনসুলিন তো একটা প্রোটিন মলিকুল, এটা একটা ডাইপেপটাইড। আমরা যারা জানি, যারা ডিটেলস, ইনসুলিনের দুটা মানে আছে, একটা 51টা অ্যামাইনো অ্যাসিডের তোমার এই ডাইপেপটাইড দুটা। তাহলে সেই তাদের মধ্যে ডাইসালফাইড ব্রিজ আছে। তাহলে ওই যে প্রোটিন, এটা তো বানাইতে হবে। কে বানাবে? আমরা জানি কোষের রাইবোজোম প্রোটিন বানায়। তাহলে ইনসুলিন কিন্তু রাইবোজোমই বানাবে। কিন্তু রাইবোজোম কিভাবে বানাবে? সে বুঝবে কিভাবে? তাকে ইনস্ট্রাকশন দিবে কে? তার কাছে ইনস্ট্রাকশন আসতে হবে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ আবার কোথা থেকে আসবে? মেসেঞ্জার আরএনএ আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোমের যে ক্রোমোজোম আছে আবার 23 জোড়া, 23টা, সব ক্রোমোজোমের মধ্যে সব জিন নাই। মানে এক একটা ক্রোমোজোমে এক এক ধরনের জিন। তাহলে ক্রোমোজোম, যে ক্রোমোজোমের মধ্যে ইনসুলিনের জিন আছে, সেই ক্রোমোজোম থেকে এমআরএনএ তৈরি হইতে হবে। সেই এমআরএনএ থেকে এমআরএনএ রাইবোজোমে যাবে, রাইবোজোম ইনসুলিন বানাবে। তাহলে এই পুরো ঘটনা কিন্তু খুব দ্রুত ঘটবে। সিগন্যালিং এর মাধ্যমে জিন এক্সপ্রেশন হবে। তাহলে এই যে জিন যে এক্সপ্রেশন হবে, এই জিন এক্সপ্রেশন কিন্তু প্রপারলি হইতে হবে। যদি জিন এক্সপ্রেশনের মধ্যে অল্টারেশন হয় ডিউ টু পয়জনিং, ডিউ টু জেনোবায়োটিক্স, ডিউ টু টক্সিক্যান, তাহলে কিন্তু আমার নানা ধরনের সমস্যা হয়ে যাবে। কারণ কোষের ভেতরে সিগন্যালিং এ এজন্য খুব জরুরি এগুলো মেনটেন করা। তা কি হইতে পারে? যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট জিন এক্সপ্রেশন হয়, তাহলে আমার প্রোটিন সিনথেসিসে সমস্যা হবে, অ্যাপোপ্টোসিস হবে, সেল ডিভিশনে অ্যাবনরমাল সেল ডিভিশন হতে পারে, আবার নাও হতে পারে। আমরা এই অ্যাপোপ্টোসিস, এটা একটু লাস্টের দিকে দেখবো যে অ্যাপোপ্টোসিসটা আসলে কি। আরেকটা হতে পারে যে ওই সেল ফাংশনে প্রবলেম হতে পারে। একটা তো জিন এক্সপ্রেশনের সাথে প্রোটিন তৈরি হলো, প্রোটিনের তো কাজ করতে হবে। কাজেই এখানেও সেল ফাংশনে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নিউরোমাস্কুলার অ্যাক্টিভিটির কারণে নেক্রোসিস, প্যারালাইসিস, প্যারাস্থেনিয়া, স্পাজম, কার্ডিয়াক অ্যারিথমিয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে এটা গেল হলো আমার সেল সিগন্যালিং এর। আর আরেকটা বার হলো কোষের ভেতরে একটা মেইনটেনেন্স এর ব্যাপার আছে। মেইনটেনেন্সটা কিরকম?
যখন যেটা তৈরি করা দরকার সেটা তৈরি হইতে হবে, যখন এনার্জি দরকার এটিপি তৈরি হইতে হবে, যখন দরকার নাই এটিপি তৈরি হবে না, যখন ক্যালসিয়ামের রেগুলেশন দরকার হবে হবে না, ক্যালসিয়ামের মাত্রা, ক্যালসিয়ামের লেভেলটাও কিন্তু ওটা খুবই রেগুলেটেড হয়, অর্থাৎ যদি কোষের ভেতরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় সেগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকে যাচ্ছে। তো এই যে পুরো বিষয়টা, এই যে মেইনটেনেন্স, এই মেইনটেনেন্স যদি ইম্পেয়ার্ড হয়, ক্যালসিয়ামের রেগুলেশনে যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু ভয়ানক বিপদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটবে এবং সেক্ষেত্রে সেল ডেথ হয়ে যেতে পারে। সো এগুলো হলো these are the toxic and induced cellular dysregulation। পড়তে হয়তো খুব একটা ভালো লাগবে না, লাগবে না, তবে আমাদের জানা দরকার যে আসলে আমরা কিন্তু প্রতি মুহূর্তই আমরা টক্সিসিটির সম্মুখীন হচ্ছি। ইভেন আমরা আহ, যতই এজেড হয়ে যাব, আমাদের বয়স যত বাড়বে, সেলুলার এজিং হবে। এই টক্সিকেন থাকুক বা না থাকুক, আমাদের কোষগুলো কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং একটা লেভেলে গিয়ে কিন্তু আমাদের ডেথ হবে, আমরা মারা যাব। তো সেটাও কিন্তু একটা প্রসেস, বাট এই প্রসেসটা অ্যাক্সিলারেটেড হতে পারে যদি টক্সিক্যান্ট আমাদের শরীরে ঢুকে যায়। তাহলে আমরা একটু দেখি যে টক্সিক্যান্ট ইনডিউস সেলুলার ডিসরেগুলেশনে কি হইতে পারে। আমরা যদি ছবিটা দেখি, ছবিটা কিন্তু খুবই সিম্পল, ভয়ের কোনো কারণ নাই। আমরা যদি নর্মালি দেখি যে একটা ডিএনএ থাকে, ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। কাজে এটার ছবি এখানে যেভাবে দেখানো যাচ্ছে, এটা আরো সহজ করে আঁকা সম্ভব। যাই হোক, আমি দেখাচ্ছি যে জিন ট্রান্সক্রিপশন হলো, এমআরএনএ তৈরি হলো, রাইবোজোমে বেরিয়ে আসলো এবং কি বলা যায় না, সাইটোপ্লাজমে বেরিয়ে আসলো এবং এখানে প্রোটিন তৈরি হলো। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটে, যদি কোনো কারণে কোনো একটা টক্সিক্যান, যেটা mRNA হিসেবে, মানে তোমার ইন্টারফিয়ারেন্স আরএনএ যেগুলো, এগুলা এসআইআরএনএ হবে আর কি, এমআইআরএনএ না দিয়ে এটা এসআইআরএনএ হবে, স্মল ইন্টারফিয়ার আরএনএ। এগুলো ইন্টারফেয়ার করে। কি ইন্টারফেয়ার করে? সেটা হলো যে যে এমআরএনএটা তৈরি হয়েছিল সেই এমআরএনএ এর সাথে তারা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে এবং প্রোটিন তৈরি হতে দেয় না। তাহলে প্রোটিন যদি তৈরি না হয়, ধরো ইনসুলিন তৈরি হলো না, আমরা ডায়াবেটিসের উদাহরণটাই দিই, যে ইনসুলিন বিটা সেল বানাচ্ছে না, কেন বানাচ্ছে না? এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা আসলে আমাদের সেলুলার টক্সিসিটির কারণে, অর্থাৎ বিটা সেলগুলো ধ্বংস হয়ে গেছে বা বিটা সেল আগের মতো কাজ করতে পারতেছে না। কেন পারতেছে না? ডিউ টু টক্সিক্যান। অনেক ধরনের টক্সিক্যান বিটা সেলকে ড্যামেজ করতে পারে, ইভেন ভাইরাস নিজেও কিন্তু বিটা সেলকে মেরে ফেলতে পারে। কাজে এটা হলো টক্সিক্যান ইনডিউস সেলুলার ডিসরেগুলেশন। আর আমরা যদি দেখি যে আহ, এটা হলো যে প্রোটিন তৈরি হলো না, আসলে ট্রান্সক্রিপশনাল ডিসরেগুলেশন হতে পারে। ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন হলো যে ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন হলো এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে। আর প্রোটিনটাই কিন্তু আমাদের বৈশিষ্ট্য বহন করবে, আমাদের ফাংশন গুলো নিয়ন্ত্রণ করবে, আমাদের ট্রেট নিয়ন্ত্রণ করবে। কাজেই একেবারে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন ডিসরেগুলেশন হয়ে যেতে পারে। সেটা আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, আমি জানি না এখানে ছবি আছে কিনা, নাই। সেটা হলো যেমন আমাদের ক্রোমোজোমের ভেতরে ডিএনএ কিন্তু অনেক পেঁচানো অবস্থায় থাকে। কেমন পেঁচানো অবস্থায় থাকে? হিস্টোন নামক এক ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিন সাথে র্যাপিং করে আবার কিছু দূর পর পর আবার আরেকটা হিস্টোনের সাথে তারা র্যাপিং করে। মাঝখানে আহ, কিছু ডিএনএ থাকে, সাধারণত আহ, এটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। এই লিঙ্কার ডিএনএ পর পর এই হিস্টোনের সাথে এগুলো পেঁচানো থাকে। একটু পেছনের দিকে যদি আমরা একটু মনে করতে পারি, একটু রিকল করতে পারি, তাহলে বুঝতে পারবো হিস্টোন নামক প্রোটিন দ্বারা কিন্তু ডিএনএ পেঁচানো থাকে। তো এখন যদি এমন হয়, ট্রান্সক্রিপশন দরকার। ট্রান্সক্রিপশন মানে কি? এমআরএনএ তৈরি হতে হবে। তাহলে এমআরএনএ তৈরি করতে গেলে কে তৈরি করবে? তোমাকে তৈরি, এমআরএনএ তৈরি হলো তোমার আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ, নট ডিএনএ পলিমারেজ, কারণ ওখানে তো এমআরএনএ তো আরএনএ, নট ডিএনএ। তো আরএনএ পলিমারেজ তো যদি সেটাকে এমআরএনএ বানাইতে চায়, তাহলে কিন্তু
ওই জিনের কাছে যেতে হবে, তাই না? ওই জিনের কাছাকাছি তো যেতে হবে, কারণ ওটা তো কপি করতে হবে, ওটাকে টেমপ্লেট আকারে ধরতে হবে। কিন্তু যদি জেনোবায়োটিক বা টক্সিকেন অনেক সময় হিস্টোনকে পরিবর্তন করে দিতে পারে। হিস্টোন মলিকিউল যদি কোনো কারণে যদি পরিবর্তন হয় এবং হিস্টোন যদি কমপ্যাক্ট অবস্থায় থাকে, অথবা ধরো ডিএনএ এর মিথাইলেশন করে ফেললো, তাহলে যেটা হবে, ওই ট্রান্সক্রিপশনাল যে ফ্যাক্টর গুলো আছে অথবা ওই যে প্রোমোটার রিজন গুলো আছে, সেই জায়গাতে এনজাইম গুলো অ্যাক্সেসেবল হয় না, তারা ওখানে যেতে পারে না। না গেলে যেটা হবে, ট্রান্সক্রিপশন হবে না। ট্রান্সক্রিপশন উল্টাটাও করতে পারে। উল্টা কিরকম, যে প্রচুর পরিমাণে ট্রান্সক্রিপশন হচ্ছে, প্রচুর পরিমাণে প্রোটিন হচ্ছে, তাহলে কিন্তু ক্যান্সার হবে। কাজে এগুলো একটা রেগুলেশন থাকতে হবে, ডিসরেগুলেশন হলে এটা একটা টক্সিসিটি তৈরি করবে। আমরা যদি দেখি যে ডিসরেগুলেশন অফ এক্সট্রা সেলুলার সিগন্যাল প্রোডাকশন, খুব ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের অনেক আগে হতো বাংলাদেশে, এখন বেশি নাই, যেমন গয়টার হওয়া। গয়টারের বাংলা হলো কি জানো, গলগণ্ড সম্ভবত, গলগণ্ড রোগ। এবং আরো একটা সহজ হলো ঘ্যাগ বলা হয়, আমাদের এলাকায় বলা হয় ঘ্যাগ বা গলগণ্ড রোগ। গলগণ্ড তো ভয়ঙ্কর, যেহেতু আমরা এগুলো বেশি দেখি না, শুনি না, হয়তো নামগুলো খুব রেয়ার মনে হচ্ছে। তাহলে এই যে এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, যে আহ, কেন এক্সটার্নাল কোন সিগন্যাল, এক্সট্রা সেলুলার সিগন্যাল যদি তোমার ভুল তথ্য দেয়, তাহলে কিভাবে কিছু কোষের মানে থাইরয়েড গ্ল্যান্ড কিভাবে বড় হয়ে যেতে পারে। এটা আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন বুঝিয়ে বলি। আসলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেটা করে, থাইরক্সিন হরমোন, থাইরয়েড হরমোন যেগুলো আছে আহ, সেগুলো রিলিজ করে। কিন্তু থাইরক্সিন বা ট্রাই আয়োডোথাইরোনিন, যেটাকে আমরা T3 T4 বলতেছি, এই যে হরমোন গুলো রিলিজ হবে এবং তৈরি হবে, সেগুলো একটা নির্দেশনা আসতে হবে। কে নির্দেশ দেয়? এই গ্ল্যান্ড গুলোকে আবার কন্ট্রোল করে পিটুইটারি গ্ল্যান্ডের ওখানে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে। তো এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বোঝাই যাচ্ছে যে সে স্টিমুলেট করবে। এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে? থাইরয়েড গ্ল্যান্ডকে বলবে যে আপনি থাইরয়েড হরমোন বানান, এগুলো রিলিজ করেন, শরীরে লাগবে। আচ্ছা, তো দেখা গেল যে শরীরে ঠিক মতো থাইরয়েড গ্ল্যান্ড পাচ্ছে না, মানে হরমোন পাচ্ছে না। তো হরমোন যখন পাচ্ছে না, হরমোন নানা কারণে নাও পেতে পারে। এমন হতে পারে যে হরমোন বানাইতে আয়োডিন লাগে। আমি ক্লাসিক্যাল একটা এক্সাম্পল দিই। থাইরয়েড হরমোন বানাতে আয়োডিন লাগে। বাংলাদেশে এক সময় দেখা গেল যে আয়োডিনের ডেফিসিয়েন্সির কারণে এটা হচ্ছে। তো এখন এখন ডেফিসিয়েন্সিটা নাই। তা ধরা 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 হলো যে একজন মানুষের শরীরে থাইরয়েড ই হরমোন দরকার, কিন্তু তার শরীরে কোনো কারণে আয়োডিনের অভাব আছে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড বানানো হচ্ছে না, অথচ গ্ল্যান্ডের ক্যাপাসিটি আছে, দে আর হেলদি এনাফ। কিন্তু কোষ যখন পাচ্ছে না, তখন কিন্তু একটা রং সিগন্যাল, এক্সট্রা সেলুলার সিগন্যাল যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে বলবে যে হরমোন পাওয়া যাচ্ছে না, আপনি ওনাকে বলেন, আপনি বলেন। তো তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু ওভার স্টিমুলেট হবে, সে এক্সেসিভ স্টিমুলেশন দিবে হলো ওই ইয়ের থাইরয়েড যে ফলিকুল গুলো আছে, যে গ্ল্যান্ড আছে তাকে। তখন সে হরমোন বানাতে পারবে না, বাট তার কোষের বৃদ্ধি হয়ে যাবে। কোষ বৃদ্ধি হয়ে গেলে তোমার এটাই হলো গয়টার। তাহলে এটা একটা গয়টারের একটা মেকানিজম বলুন। ঠিক একই রকম এক্সাম্পল হতে পারে যে আমাদের টক্সিক্যান গুলো অনেক সময় আমাদের বিভিন্ন গ্ল্যান্ড গুলাকে একটা রং ইনফরমেশন দিতে পারে, ডিসরেগুলেশন করতে পারে, যেগুলো হয়তো থাইরয়েড, গয়টার হয়তো আমরা দৃশ্যমান ভাবে বুঝতেছি যে এই গয়টার হলে এরকম হয়, কিন্তু আমাদের শরীরে আরো অনেক ঘটনা ঘটতে পারে যেগুলো আমরা সেন্স করি না। দিস ইজ ডিউ টু টক্সিক্যান। আচ্ছা, আমাদের সময় করা পর্যন্ত একটু কেউ কি বলবে? এখন বাজে হলো 4টার কাছাকাছি। আমার নিজেও কাউন্ট করতে পারতাম, আমি এই মুহূর্তে ঠিক মনে নাই কয়টা পর্যন্ত কাউন্ট করতে হবে। 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত তো সময় তো বেশি নাইও। আচ্ছা, আমি একটু শেষের দিকে যাই, যে রিপেয়ার, ঠিক আছে, রিপেয়ার, আমরা রিপেয়ারে চলে আসলাম। রিপেয়ারটা কখন? ড্যামেজ কিন্তু অনেক হয়ে গেছে।
আমরা এই পর্যন্ত যে জেনে ফেললাম ড্যামেজ হয়েছে, কিন্তু রিপেয়ার তো করতে হবে। আমরা রিপেয়ারে এখানে নানা ধরনের রিপেয়ার আছে, মলিকুলার রিপেয়ার, সেলুলার রিপেয়ার, টিস্যু রিপেয়ার। এবং মলিকুলার রিপেয়ারের মধ্যে প্রোটিন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে রিপেয়ার করা যায়, লিপিড কিভাবে নষ্ট হয় রিপেয়ার করা যায়, অনেক আছে। আমরা এতগুলো তোমাদেরকে পড়াবো না, এত পড়াইলে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমরা শুধু ডিএনএ রিপেয়ারটা দেখবো। ডিএনএ রিপেয়ারটা দেখলে আমার ধারণা তোমাদের মনে হয় আরেকটা চ্যাপ্টার আছে যেখানে ডিএনএ রিলেটেড কিছু টক্সিসিটি আছে, তাহলে তার সাথে হয়তো একটা মিল হতে পারে। এখানে সেলুলার রিপেয়ারের মধ্যে যেমন অটোফেজি আছে, আমরা অটোফেজিটা দেখব। অটোফেজিটা আসলে খুব জরুরি, জানা দরকার। আমরা খুব বেশি কিছু দেখবো না, শুধু অটোফেজি এখানে দেখবো। টিস্যু রিপেয়ারের মধ্যে অ্যাপোপ্টোসিসটা আমরা দেখব। আর নেক্রোসিসটা এখানে হয়তো আমরা দেখাচ্ছি না, যেমন আহ কোষ কিন্তু মারা যেতে পারে। তো নেক্রোসিসও কিন্তু এক ধরনের, আমি মনে করি যে ঠিক এটা রিপেয়ার বলা যাবে না, যখন রিপেয়ার ফেল করবে তখন নেক্রোসিস হয়ে যাবে। কিন্তু নেক্রোটিক টিস্যু কিন্তু দ্রুত সরাইতে হবে, না হলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটতে পারে। যেমন গ্যাংগ্রিনের কথা যদি বলি, গ্যাংগ্রিনও কিন্তু এক ধরনের নেক্রোসিস। হ্যাঁ, তো ওই কোষ মারা যায় এবং সেখানে সিগন্যালিং ঠিক মতো হয় না, ব্লাড ঠিক মতো যাচ্ছে না। এবং গ্যাংগ্রিন কিন্তু যদি সার্জারি করে অপারেশনটা না করে তাহলে অনেক সময় মৃত্যু হয়ে যেতে পারে। তবে আমরা আপাতত রিপেয়ারের মধ্যে সময়ও শেষ। আমার মনে হয় আগামী ক্লাসে আমি তাহলে একটু রিপেয়ার নিয়ে কথা বলবো নি, যে কিভাবে কোষগুলো রিপেয়ার হয় এবং সেখানে টক্সিকেন যে ড্যামেজ করে ফেলছে এই পর্যন্ত আমরা করে ফেললাম। বাট আমার শরীরে কিন্তু রিপেয়ার মেকানিজম আছে, কিন্তু রিপেয়ার মেকানিজম যদি ফেল করে, কারণ রিপেয়ার মেকানিজমের তো একটা সিগন্যালিং আছে, ডিসরেগুলেশন যদি হয় তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। তা আগামী ক্লাসে আমি তাহলে ডিএনএ রিপেয়ার, একেবারে জটিল রিপেয়ারে যাব না, খুব সহজে, কারণ ডিএনএ রিপেয়ারও অনেক জটিল আছে, সহজ জায়গায় যাব। আর আমরা অটোফেজি, তারপরে হলো অ্যাপোপ্টোসিসটাও জানাতে হবে তোমাদের। মানে অ্যাপোপ্টোসিস হলো কোষগুলো অনেক সময় প্রোগ্রাম সেল ডেথ হয়, তারা নিজেরাও একটা আত্মহত্যা করে যখন দেখে যে না আমরা আর সার্ভাইভ করতে পারতেছি না। এবং এই আত্মহত্যাটা অনেক সময় আমাদের জন্য দরকার। হ্যাঁ, তো মানে আমরা জানি না, কোষ নিজেরা এই কাজটা করে, এটা প্রোগ্রাম সেল ডেথ বলা হয়। তাহলে আগামী ক্লাসে বলবো। আপাতত তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আজকে যারা যারা ছিলে, যদিও অনলাইনে অনেক সময় হয়তো জয়েন করে আবার অনেক সময় বেরো হয়ে যায়, পারে না সব সময়। তো যদি সম্ভব হয় শেয়ার যে আছে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিও যে কারা কারা আজকে উপস্থিত ছিল। আহ আমি এখানে স্টপ শেয়ার আগে দিয়ে নেই। স্টপ শেয়ার, অনেকে দেখতে পাচ্ছি, কারো কারো শুধু নাম, কারো দু একটা ছবি আছে। তো বেটার হয় একটা ছবি ব্যবহার করলে। আমরা একটু জাস্ট চিনলাম, তোমাদেরকে দেখলাম, সবসময় তার আহ সুযোগ হয় না। তো তোমাদের প্রোফাইলে একটা করে ছবি ব্যবহার করবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কতজন, 31। আমি তো আছি 2 জন, কাজে যদি বাদ দেই তাহলে 29 জন। তো 29 জন একটু সম্ভব হলে শেয়ার যে আসো আমাকে তাহলে এই হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিও, ঠিক আছে? তাতে কি অসুবিধা হবে? তোমরা যদি ওইভাবে না পাঠাও, স্যার। অসুবিধা নাই না? জি স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, সালাম আলাইকুম সবাই স্যার। ভালো, হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এই যে টক্সিকোলজি পড়াচ্ছি, আহ, অন্যদের তো আমরা তেমন বলার সুযোগ পাবো না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমরা এখানে আজকে যারা আলোচনা করলাম আমাদের একটু সচেতন হইতে হবে। মৃত্যু তো হবেই আমাদের, কিন্তু আমরা চাই না যে আমাদের কোষগুলো এত বিপদে পড়ুক। রোজার মাস, এই কালারফুল জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে। ওই জিলাপির রং যদি অনেক রঙিন জিলাপি দেখে যদি খেতে ইচ্ছা করে, বেটার হয় না খাওয়া। হ্যাঁ, কারণ আমাদের দেশে এই কাপড়ের রং ব্যবহার করা হয় নানা ধরনের খাদ্য উপাদানে, কাপড়ের কাপড়ের রং। ইভেন তুমি যে রেস্টুরেন্টে খেতে যাও সেখানেও সালাদের মধ্যে তুমি দেখবে টক দইয়ের মধ্যে কিন্তু কাপড়ের রং মিশিয়ে দিবে, দেখতে ভালো লাগবে, তোমার খেতে ইচ্ছে করবে। কিন্তু আমি যেটা বলবো, যদি শরীরটাকে বাঁচাতে চাও তাহলে রং অ্যাভয়েড করো। কোন ধরনের রং? সিনথেটিক, সিনথেটিক রং ব্যবহার করা যাবে না, বিশ্বাস করা যাবে না মানুষকে, কারণ ফুড গ্রেড কালারের দাম অনেক। বেটার হয় এগুলো কালার, অ্যাস্থেটিক ভ্যালু কমুক না, অসুবিধা কি, ফুড ভ্যালু বাড়াও, প্রসেস ফুড খাওয়া বন্ধ করো। আর যদি জুস খেতেই হয়
সরাসরি ফল কিনে সেই জুসটা খাও। তাহলে যদিও মৃত্যু তো হবেই, যতটুকু সম্ভব টক্সিকোলজিক্যাল বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে খোদা হাফেজ। ঈদের আগে তো অবশ্যই দেখা হচ্ছে না, হয়তো অনলাইনে কথা হবে। আগামী শুক্রবার হলো কত তারিখ? 6 তারিখ মনে হয়, তাই না? সম্ভবত 6 তারিখ। তো 6 তারিখে আমরা আবারও তোমাদের সাথে ক্লাস নিব এই টাইমে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।